নন্দিতা রাফির কণ্ঠস্বর শুনে সাথে সাথে লেখা থামিয়ে বলে, আপনি? হুম, আমি। একটু বারান্দায় আসো। নন্দিতা ভুরু কুঁচকে বলে। বারান্দায় আসবো মানে? পরক্ষণে পেছন ফিরে ঘুমন্ত মাকে দেখে ফিসফিস করে বলে। বারান্দায় আসবো কোন দুঃখে? রাফি গলার স্বর নরম করে বলে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে নন্দিতা। নন্দিতা অবাক হয়ে বলে, মানে ঠিক বুঝলাম না, আপনি ঠিক কোথায় আছেন এখন? তোমার বাসার নিচে। কি? উত্তেজনার বেশে আবারও জোরে বলে ওঠে কথাটা, কিন্তু পরক্ষণে দাঁতে দাঁত চেপে বলে, এত রাতে আপনি এইখানে কি করছেন? হ্যাঁ, মানুষজন দেখলে কি ভাববে? এখানে মানুষজনের ভাবার কি আছে আজব? হ্যাঁ, মানুষজন তখনই কিছু ভাবতো যখন আমি তোমাকে আমার কোলে বসিয়ে জড়িয়ে ধরে বসে থাকতাম, কিন্তু আমি তো একাই বসে আছি, তাই মানুষজনের এখানে ভাবার মতো তো কিছু হয়নি। বুঝলে মিস নন্দিতা? নন্দিতা তপ্ত নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নেয়। এই লোকটা দিন দিন অসভ্য আর লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। একে এখানেই থামাতে হবে, না হলে নন্দিতার ঘাড়ে উঠে নাচবে। আর কয়দিন পরে দেখা যাবে। আপনার এইসব অসভ্য কথাবার্তা বন্ধ করে চুপচাপ এখান থেকে চলে যান, রাত অনেক হয়েছে। নন্দিতার কথার প্রতি উত্তরে কিছু বলল না রাফি, বরং ভেসে আসলো পুরুষালী ভারী নিঃশ্বাসের শব্দ। নন্দিতাও আর কোনো কথা বলল না। দুজনে একে অপরের ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে ব্যস্ত। কিছুটা সময় নীরব থাকার পরে ফোনের অপর প্রান্ত থেকে রাফি বলে ওঠে। নন্দিতা। গভীর মাদকতাময় কণ্ঠে ডেকে উঠল রাফি। রাফির এমন কণ্ঠ শুনে নন্দিতার কানে ধরে রাখা হাতটা খানিকটা কেঁপে উঠল। শুকনো ঢোক গিলল। পেটের ভেতর থাকা রঙিন প্রজাপতির পাক খেতে শুরু করলো। নন্দিতা আনমনে নিচের ঠোঁট কামড়ে ধরল দাঁত দ্বারা। পুরুষ মানুষের কণ্ঠ যে এতটা মাদকতা মিশে থাকতে পারে, রাফির কণ্ঠ না শুনলে বুঝতেই পারতো না নন্দিতা। নন্দিতার কোনো সাড়া না পেয়ে রাফি ফোনের স্ক্রিনে তাকিয়ে আবারও ডাকলো। নন্দিতা, কথা বলো প্লিজ। নন্দিতা কিছুক্ষণ ঠোঁট চেপে ধরে রেখে ছোট্ট করে উত্তর দিল। হুম। একটাবার বারান্দায় আসবে প্লিজ। নন্দিতা ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বারান্দার দরজার কাছে এসে পর্দার আড়াল থেকে উঁকি দিয়ে রাস্তার দিকে তাকালো আসলেই কি রাফি এসেছে কিনা। কিন্তু না, রাফি সত্যি এসেছে, মুখটা দেখা যাচ্ছে শুধু। নন্দিতা গুটি গুটি পায়ে এসে বারান্দায় দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই রাফিকে স্পষ্টভাবে দেখতে পেল সাদা শার্ট পরে কানে ফোন রেখে বাইকের ওপরে বসে আছে, আর নজর বারান্দার দিকে। রাফি নন্দিতাকে দেখে কোমল গলায় বলল, বারান্দার লাইট অন করো। কিন্তু পরক্ষণে রাফি আবার বলে, না থাক, লাইট অন করতে হবে না, তোমার ফোনের পাওয়ার বাটনে চাপ দাও। ফোনের সেই আলো দিয়ে না হয় তোমাকে দেখলাম। নন্দিতা মুচকি হাসে রাফির কথা শুনে। রাফির কথা অনুযায়ী নন্দিতা তাই করল। রাফি নন্দিতার গালের এক সাইড হালকা একটু দেখতে পেল। রাফি বারান্দার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে, আমার সাথে লং ড্রাইভে যাবে নন্দিতা? নন্দিতা হক চকিয়ে উঠল। এই লোক কি বলে? একে তো রাত বিরাতে এখানে এসে তাকে বিরক্ত করছে, এখন তাকে বলছে লং ড্রাইভে যাওয়ার জন্য। রাফি পুনরায় আবার বলতে শুরু করে, জানো, রাতে যখন বাইক নিয়ে বেরোই তখন কতগুলো কাপাল চোখে পড়ে। কত সুন্দর করে মেয়েটা তার প্রেমিকের পিঠে মাথা রেখে চোখ বন্ধ করে প্রেমিককে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রাখে। মনে হয় যেন এটাই তার জন্য সুখের স্থান। কিন্তু দেখো, আমি যাকে আমার প্রেমিকা ভেবে আসছি, সে কি আদৌ আমাকে তার প্রেমিক হিসেবে মেনে নিয়েছে কিনা সেটাই আমি বুঝতে পারছি না। নন্দিতা শুকনো ঢোক গিলে বলে। আপনি বাসায় যান, অনেক রাত হয়েছে। রাফি নিঃশব্দে হেসে বলে। তুমি কি বিরক্ত হচ্ছ নন্দিতা? নন্দিতা চুপসে গেল এই কথা শুনে। সত্যিই তো, তার তো এখন বিরক্ত হওয়ার কথা রাফির ওপরে, কিন্তু তা না হয়ে বরং ভালো লাগছে রাফির সাথে কথা বলতে। রাফি আবার বলে, জানি বিরক্ত হচ্ছ না তুমি আমার উপরে। একজন প্রেমিকা কি কখনো তার প্রেমিকের এমন পাগলামো দেখে বিরক্ত হতে পারে? বরং সেই প্রেমিকার আরও ভালো লাগে প্রেমিকের পাগলামো দেখে। নন্দিতা জড়ানো কণ্ঠে বলে, আপনি পাগল হয়ে গেছেন রাফি, তাই এসব আবোল তাবোল বকছেন আপনি। সত্যি আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে পড়ে। আচ্ছা, তুমি কবে স্বীকার করবে বলো তো যে তুমি আমাকে ভালোবাসো? শুনেছি মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। তবে কি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো? নন্দিতা ক্ষীণ গলায় বলে, আপনাকে ছুটে এসে জড়িয়ে ধরেছি, এর থেকেও যদি না বুঝতে পারেন আমার মনের কথাগুলো, তাহলে আর কিচ্ছু বলার নেই আমার। কথাটা বলেই নন্দিতা ঠাস করে ফোন কেটে দিয়ে ঘরে চলে যায়। নন্দিতা চলে যেতেই সশব্দে হেসে ওঠে রাফি। তাহলে নন্দিতা কিছুটা হলেও স্বীকার করলো যে তাকে ভালোবাসে। রাফি ফোনের মেসেজ অপশনে গিয়ে নন্দিতার নাম্বারে মেসেজ করে বাইক স্টার্ট দিয়ে চলে যায়।
মেসেজ আসার শব্দ শুনতে পেয়ে নন্দিতা জলদি করে মেসেজ অপশনে ঢোকে। এমন মনে হচ্ছে যেন নন্দিতা আগে থেকেই জানতো রাফি মেসেজ করবে। বুঝতে তো পেরেছি সেই কবেই যে নন্দিতা নামের একটা মেয়ে আমার প্রেমে পড়েছে, তাও গভীরভাবে। কিন্তু মেয়েটা মুখে স্বীকারই করতে চায় না। আসলে মেয়েটা ভাঙবে তবু মচকাবে না, কিন্তু সেই মেয়েটাকে আমি খুব ভালোবাসি, খুব। আর এটাও জানি মেয়েটাও আমাকে ভালোবাসে। নন্দিতার মেসেজটা পড়ে বুকের মাঝে ফোনটা চেপে ধরে বিড়বিড় করে বলে, হুম, মেয়েটিও আপনাকে খুব ভালোবাসে মিস্টার রাফি তাজওয়ার। এরপর থেকে শুরু হয় নন্দিতা আর রাফির প্রণয়নের সম্পর্ক। কিন্তু এই প্রণয়নের সম্পর্কটা দীর্ঘ ছিল না। একটা কালো ছায়া এসে রাফির জীবন থেকে নন্দিতা সরে যেতে বাধ্য করল, আর নন্দিতা হাসি মুখে সেটা গ্রহণ করে নিল। বর্তমান সকালে নন্দিতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। হেনা বেগম নন্দিতাকে দেখার সাথে সাথে নিজের কাছে আসতে বলেন। নন্দিতা, তোমার সাথে আমার কিছু কথা আছে। নন্দিতা টেনশনে পড়ে যায় শাশুড়ি মায়ের কথা শুনে। গতকাল রাতে যে রাফি ড্রিঙ্কস করে এসেছে সেটা জেনে যায়নি তো? নন্দিতা ভয়ে ভয়ে বলে, কি কথা মা? তুমি আর রাফি কি আগে থেকে একে অপরকে চেনো? তোমাদের হাবভাব দেখে আমি যতটুকু বুঝলাম তোমরা দুজন দুজনকে চেনো, তাও আবার গভীরভাবে। নন্দিতা আমতা আমতা করে বলে, মা, মানে আমি আসলে আমি তোমাকে জোর করছি না নন্দিতা কিছু বলার জন্য, তবে আমি এটা চাই তোমার আর রাফির মাঝে যদি কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকে তাহলে মিটিয়ে নাও। আর একটা কথা, তোমাদের জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এটা তোমাকে এখন বলবো না, রাফি আসুক নিচে তারপর বলবো। আশা করব তোমরা দুজনে আমার কথা রাখবে। নন্দিতা ছোট্ট করে জবাব দেয়। জি মা। রাফির ঘুম ভাঙার পর আস্তে আস্তে উঠে বসে মাথার দু হাত চেপে ধরে। রাফি নাক মুখ কুঁচকে বলে, উফ, মাথাটা প্রচুর ব্যথা করছে। রাফি চারিপাশটা ভালো করে তাকিয়ে দেখে নিজের ঘরেই আছে। চোখ বন্ধ করে রাতে কি ঘটেছে তা মনে করার চেষ্টা করে, কিন্তু কিছুই মনে করতে পারছে না। রাফি চোখ খুলে বলে, এখানে কখন আসলাম? আমি তো আর নিতে পারছি না, আগে ফ্রেশ হওয়া দরকার। রাফি শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে চিন্তিত হয়ে বলে, কালকে নেশার ঘরে কিছু করে ফেলিনি তো নন্দিতার সাথে? কিছু তো মনে নেই, কিন্তু নন্দিতা কোথায়? রাফি দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। তাই এসব চিন্তা বাদ দিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে যায়। নিচে যেতেই হেনা বেগম ছেলেকে দেখে বলে ওঠেন, উঠেছিস? আগে নাস্তা করে নে, তোর সাথে জরুরি কথা আছে। কি কথা মা? আগে নাস্তা কর তারপর বলছি। নন্দিতা চুপচাপ টেবিলে নাস্তা পরিবেশন করছে। রাফি নন্দিতার দিকে একবার তাকিয়ে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। সকলে একসাথে বসে নাস্তা করে নেয়। রাফি বসে আছে মার সামনে। অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু মাকে কিছু বলতে না দেখে রাফি বিরক্ত হয়ে বলে, মা তাড়াতাড়ি বলো, কি বলবে? আমার অফিসে লেট হচ্ছে। বলছি এত তাড়া কিসের তোর? রাফি তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, অফিসে একটা ইন্টারভিউ আছে তাই। আচ্ছা বুঝলাম, শোন আমি একটা কথা বলবো, কথাটা শুনে লাফ দিয়ে উঠবি না। বাবা মায়েরা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। রাফি কপট রাগ দেখিয়ে বলে, মা এত ঘুরিয়ে ফিরিয়ে না বলে যা বলতে চাইছো সেটা সোজাসুজিভাবে বলো। শোন, আগামীকালকে তুই আর নন্দিতা হানিমুনে যাচ্ছিস। হানিমুন যাওয়ার কথা শুনে তো নন্দিতার চোখগুলো স্বাভাবিকের তুলনায় বড় বড় হয়ে যায়। অন্যদিকে রাফি ঝাঁঝালো গলায় বলে ওঠে, হোয়াট? মা তুমি কি বলছো এসব? কথা নাই বার্তা নেই, হানিমুনে যাওয়ার কথা আসলো কোত্থেকে? হেনা বেগমও ছেলেকে রাগ দেখিয়ে বলেন, সব কিছু যে তোকে বার্তা দিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। তাই তোরা দুজন কালকে হানিমুনে যাবি, এটাই আমার শেষ কথা। মা এখন কিন্তু বেশি করছো, আমার অফিসে অনেক কাজ পড়ে আছে, এমনি বিয়ের সময়ের কাজগুলো পেন্ডিং পড়ে আছে। অফিসে যদি সব কাজ তোকেই করতে হয় তাহলে এতগুলো কর্মচারী রেখেছিস কেন? তোরা কাল হানিমুনে যাবি, এটাই আমার শেষ কথা। হেনা বেগম আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাফি নন্দিতার দিকে রাগী চোখে তাকায়, আর নন্দিতা বেচারি ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। রাফি যে এবার সবটা রাগ তার উপরে তুলবে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। রাফি নিজের রাগটাকে আপাতত সামলিয়ে নিয়ে বলে, কথা আছে তোমার সাথে, রুমে আসো। নন্দিতা রাফির পেছন পেছন ভদ্র মেয়ের মতো চলে যায়। রাফি বেডরুমে এসে সোফায় বসে রাগে ফুঁসছে। নন্দিতা রুমে আসার সাথে সাথে রাফি বলা শুরু করে,
তুই বলছিস তাই না মাকে হানিমুনে যাওয়ার কথা? বিশ্বাস করো রাফি, আমি এই বিষয়ে কিচ্ছু জানতাম না, আমি মাকে কিছু বলিনি। রাফি উঠে নন্দিতার দুবাহু চেপে ধরে বলে, তোকে আমি বিশ্বাস করবো সেটা ভাবলি কি করে তুই? তুই অনেক আগেই আমার বিশ্বাসের মর্যাদা হারিয়ে ফেলেছিস। তবে এটা মনে রাখিস, তোর সাথে আমি হানিমুনে জীবনেও যাব না। তাই তোর এসব হানিমুনে যাওয়ার ফালতু স্বপ্ন দেখা বাদ দিয়ে দে। রাফি কথাটা বলেই ব্লেজার আর অফিসের ব্যাগটা নিয়ে রাগে গজগজ করতে করতে চলে যায়। আর নন্দিতা রাফির যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। জ্যামের মাঝে বসে আছে রাফি প্রায় 15 মিনিট ধরে। চোখে মুখে ফুটে উঠে আছে বিরক্তের ছাপ। মন চাইছে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ওপর দিয়ে নিজের গাড়ি চালিয়ে চলে যেতে। মনে মনে রাফি ইচ্ছে পোষণ করছে যদি নিজের কাছে কোনো পাওয়ার থাকতো তাহলে খুব ভালো হতো, এভাবে রোবটের মতো বসে থাকতে হতো না। রাফি তপ্ত নিঃশ্বাস ছেড়ে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা সামনের দিকে নিয়ে যায় ফাঁকা জায়গাটুকু পূরণ করার জন্য। চোখ বন্ধ করে সিটে মাথাটা হেলান দিয়ে ঘাড় বাঁকিয়ে সামনের দিকে তাকাতেই একটা দৃশ্য দেখে ম্লান হেসে উঠল। রাফির গাড়ির পাশেই একটা রিক্সা দাঁড়িয়ে আছে, আর রিক্সাতে বসে আছে দুজন কপতি। দেখেই বোঝা যাচ্ছে সদ্য বিবাহিত একটা দম্পত্য। মেয়েটা লজ্জারাঙ্গা মুখ নিয়ে বসে আছে আর ছেলেটা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটি হাত বাড়িয়ে মেয়েটার খোপায় থাকা বেলি ফুলের মালাটা সযত্নে ঠিক করে দিল। রাফি এই মনোরম দৃশ্যটা দেখে চোখ বন্ধ করে নেয়। তার মস্তিষ্কে এমন একটা সুন্দর স্মৃতি রয়েছে যে স্মৃতিটা চোখ বন্ধ করে মনে করার প্রচেষ্টা করে রাফি। অতীত। নন্দিতা আর সুহা মুখোমুখি হয়ে লাইব্রেরিতে বসে আছে। দুজনের সামনেই বই আছে, কিন্তু বই পড়তে কোনো মনোযোগ নেই। মনোযোগ আছে আড্ডা মারতে। এর মাঝে সুহা হঠাৎ করে শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। সুহাকে এমন করে দাঁড়িয়ে পড়তে দেখে নন্দিতা অবাক হয়ে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? মনে হচ্ছে যে কেউ তোর চেয়ারের নিচে আগুন ধরিয়ে দিয়েছে, আর তুই সেটা সহ্য করতে না পেরে ঠাস করে দাঁড়িয়ে গেলি। সুহা মুচকি হেসে বলে, আসলে কি বলতো, আমরা নয় একটু ওয়াশরুমে যেতে হবে। নন্দিতা ভুরু কুঁচকে বলে। মাত্রই তো ওয়াশরুম থেকে আসলি। সুহা চাপা স্বরে চেঁচিয়ে বলে, এত প্রশ্ন করছিস কেন তুই? পুলিশও মনে হয় এত প্রশ্ন করে না, আসামিদের তুই যতটা করছিস। কথাটা বলেই সুহা কাঁধে ব্যাগ চাপিয়ে ড্যাং ড্যাং করে লাইব্রেরি থেকে বের হয়ে যায়। নন্দিতা সুহার যাওয়ার দিকে হতবম্ব হয়ে তাকিয়ে বলে, মানেটা কি? কি এমন বললাম যে ও নিজেই নিজেকে আসামি বানিয়ে ফেললো? অদ্ভুত তো। বান্ধবীকে যদি দেখা শেষ হয়ে থাকে তাহলে এবার পাশ ফিরে তাকান ম্যাডাম। হঠাৎ করেই পুরুষালী কণ্ঠ ভেসে আসতে নন্দিতা পাশ ফিরে তাকাতেই চমকে যায় রাফিকে দেখে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে নন্দিতার দিকে তাকিয়ে আছে, হাতে লাল টকটকে একটা কাঠগোলাপ ফুল নিয়ে। নন্দিতা কিছুক্ষণ রাফির দিকে তাকিয়ে থেকে বুঝতে পারল সোহা কেন এভাবে চলে গেল। নন্দিতা রাফির দিকে থেকে নজর সরিয়ে নিয়ে লাইব্রেরির চারপাশটা ভালো করে নজর বুলিয়ে নেয়। লাইব্রেরিতে বেশি স্টুডেন্ট নেই, হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট হবে। নন্দিতা চাপা স্বরে বলে, আপনি কি করছেন এখানে? রাফি অভিমানী স্বরে বলে, ফোন ধরো না কেন? হ্যাঁ, ইগনোর করা হচ্ছে বুঝি আমাকে? ইগনোর করার কি আছে এখানে? ফোন সাইলেন্ট করা, তাই বুঝতে পারিনি। ও আচ্ছা, বুঝলাম। এটা তোমার? রাফি কাঠগোলাপ ফুলটা এগিয়ে দেয় নন্দিতার কাছে। নন্দিতা মুচকি হেসে ফুলটা নিতে যাবে, সাথে সাথে রাফি ফুলটা সরিয়ে নেয়। নন্দিতা অবাক হয়ে বলে, কি হলো দিন? রাফি নিঃশব্দে হেসে হাত বাড়িয়ে নন্দিতার কানের সাইডে পড়ে থাকা চুলগুলো সরাতে থাকে। নন্দিতা রাফির কার্যক্রম দেখে চোখ বড় বড় করে বলে, কি করছেন? রাফি চাপা স্বরে বলে, চুপচাপ বসে থাকো। নন্দিতা ঢোক গেলে চুপচাপ বসে থাকে। রাফি সযত্নে নন্দিতার কানে কাঠগোলাপ ফুলটা গুজে দিয়ে বলে, নাও পারফেক্ট, আর দেখতেও খুব মিষ্টি লাগছে। নন্দিতা লাজুক হেসে মিহি গলায় বলে, থ্যাংক ইউ। রাফি নন্দিতার লজ্জা পাওয়া দেখে ঠোঁট কামড়ে হাসে। মনে মনে দুষ্ট বুদ্ধি এঁটে গলা খাকারি দিয়ে বলে, নন্দিতা, তুমি না দেখতে খুব মিষ্টি, সেটা কি তুমি জানো? নন্দিতা পিঠ পিঠ চোখে তাকালো রাফির দিকে। হঠাৎ করে এমনভাবে কথা বলছে কেন রাফি? নন্দিতার বিস্ময়কর চেহারা দেখে রাফি ঠোঁট বাঁকিয়ে হেসে নন্দিতার দিকে হালকা একটু ঝুঁকে ফিসলে স্বরে বলে, ইচ্ছে করছে এই মিষ্টিটাকে একেবারে খেয়ে ফেলতে। রাফির কথা শুনে চোখ বড় বড় করে তাকালো নন্দিতা। মানে লোকটা কী সব বলছে এগুলো? মাথাটাটা খারাপ হয়ে গেল নাকি?
নন্দিতার এখন মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলেই এই লোক উল্টাপাল্টা কথা বলে আর ওকে অস্বস্তিতে ফেলে দিবে। তাই নন্দিতা উঠে দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হলে রাফি নন্দিতার হাত চেপে ধরে বলে। কোথায় যাচ্ছ? নন্দিতা চাপা গলায় বলে। বাইরে যাচ্ছি, আর হাঁটা ছাড়ুন প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে। রাফি কাঁধ নাচিয়ে বলে। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যা নন্দিতা কথাটা সমাপ্ত করতে পারল না, তার আগেই রাফি হ্যাঁচকা টান মেরে নন্দিতাকে পুনরায় চেয়ারে বসিয়ে দিল। নন্দিতা কপট রাগ দেখিয়ে বলে। কি করছেনটা কি আপনি? রাফি এবার কিছুটা রেগে বলে ওঠে। এই তোমাকে বলেছি না আমাকে আপনি আপনি করে ডাকবে না। রাফির রাগ দেখে নন্দিতা নরম গলায় বলে। তাহলে কি বলে ডাকবো? রাফি দুভ্রু উঁচু করে বলে। তুমি করে বলবে। পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আর আপনি আমার থেকে বয়সে অনেক বড়। রাফি হতাশ হওয়ার ভান ধরে বলে। কি এই মাত্র কি তুমি আমাকে বুড়ো বললে নন্দিতা? নন্দিতা হতভম্ব হয়ে বলে। আমি আপনাকে কখন বুড়ো বললাম? তুমি জানো আমার বয়স কত? 25 হবে মাত্র হয়তো। আর আমার বয়স এতটাও বেশি নয় যে তোমাকে আমায় আপনি করে বলতে হবে। নন্দিতার মাথা ভন ভন করছে রাফির কথা শুনে। এই লোকের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে এমন কথাবার্তা বলে কেন? নন্দিতা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে। তো আপনি চাইছেন আপনাকে তুমি করে বলি আমি, রাইট? আগে ম্যাডাম। আচ্ছা ডাকবো, এখন হাতটা ছাড়ুন, যেতে হবে আমায়। রাফি চেঁচিয়ে বলে ওঠে। যাবে মানে আগে তুমি করে বলে যাও আমাকে। আরে আস্তে কথা বলুন, আমি বলছি তো আপনাকে তুমি বলে। ওকে বলো আই এম ওয়েটিং। রাফির কানে গাড়ির হর্নের আওয়াজ আসতেই নিজের সম্মতি ফিরে পায়। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এসে সামনের দিকে তাকিয়ে দেখে জ্যাম প্রায় ছুটে গেছে। রাফি গাড়ির স্টিয়ারিং ঘোরাতে নেবে এমন সময় পাশে দাঁড়ানো ট্রাকের চালক বলে ওঠে। আরে এই মিয়া, ঘুমাইয়া ঘুমাইয়া গাড়ি চালান নাকি? কখন থেকে ডাকতাছি, আপনার কানে কি কথা ঢোকে না? রাফি কিছু বলতে গিয়েও কিছু বলল না। অযথা নিজের জবাব নষ্ট না করাই ভালো, তাই গাড়ি চালিয়ে নিজের গন্তব্যস্থানে পৌঁছায়। অফিসে ঢুকেই রাফির পিএ বিপ্লব সাহেব এসে বলেন। স্যার, আপনার সাথে সিএম স্যার দেখা করতে এসেছেন। রাফি ভুরুকুচকে বলে। এত সকালে ও হঠাৎ আমার সাথে দেখা করতে কেন আসলো? তা তো জানি না, উনি আপনার কেবিনে আপনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা ঠিক আছে আপনি যান, কাজ করুন গিয়ে। ওকে স্যার। রাফি কেবিনের দরজা খুলে কেবিনে ঢুকে দেখে সিয়াম সোফায় পায়ের ওপর পা তুলে পেপার পড়ছে। রাফির আসার শব্দ শুনে সিয়াম পেপারে নজর রেখেই বলে। এসেছিস তাহলে তুই? কতক্ষণ ধরে ওয়েট করছিলাম তোর। রাফি সোফায় বসতে বসতেই বলে। এত সকালে আমার অফিসে কি মনে করে? সিয়াম পেপার ভাঁজ করে টেবিলের ওপর রেখে বলে। কেন, তোর সাথে কি আমি দেখা করতে আসতে পারি না? না এখন তোর সাথে দেখা করতে চাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে? রাফি চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলে। আমি এটা কখন বললাম তোকে? তুই একটু বেশি বুঝে ফেলছিস না? ঠিক যেমন তুইও একটু বেশি বুঝিস। রাফি ভুরু কুচকে বলে। আমি আবার কি বেশি বুঝে ফেললাম? সিয়াম তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঠান্ডা গলায় বলে। দেখ রাফি, অতীতে যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে এখন পড়ে থাকলে হবে না, ভবিষ্যৎ নিয়ে ভাব। তুই ঠিক কি বোঝাতে চাইছিস আমাকে একটু পরিষ্কার করে বলবি? দেখ তোরা নন্দিতার ব্যাপারটা দেখ, নন্দিতা এখন তোর বউ, তোর রেসপন্সিবিলিটি। আগে যা হওয়ার হয়ে গেছে, এখন তোরা দুজনে চাইলে একটা সুন্দর সাবলীল জীবন কাটাতে পারিস। রাফি ক্ষীণ গলায় বলে। এ ব্যাপারে কিছু না বললেই খুশি হব আমি সিয়াম। তুই প্লিজ একবার ভেবে দেখ। রাফি সিয়ামকে থামিয়ে বলে। প্লিজ সিয়াম, এই বিষয়টা নিয়ে কথা না বলাটাই উত্তম। আমি চাই না তোর সাথে এসব বিষয় নিয়ে রাগারাগি করতে। আর আমার একটা ইন্টারভিউ নিতে হবে 11টায়, তাই এই বিষয় ছাড়া অন্য কোনো কথা থাকলে বলে ফেল। সিয়াম তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে। এই বিষয়টা ছাড়া আর কোনো কথা বলার নেই আমার। দুই বন্ধু নীরব, কারোর মুখে কোনো কথা নেই। শেষমেশ সিয়াম বলে। আমি আসি রে। রাফি নিচু গলায় বলে। হুম। সিয়াম দাঁড়িয়ে বলে। চেয়েছিলাম বন্ধুর পীড়া কমাতে, কিন্তু বন্ধু আমার এই পীড়া থেকে মুক্তি পেতে চায় না। কথাটা বলেই সিয়াম চলে যায়। সিয়াম চলে যেতেই রাফি গা হেলিয়ে দেয় সোফায়। আসলেই সে এক অদ্ভুত পীড়ার মধ্যে পড়ে গেছে, যে পীড়া প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আগে তাও এই যন্ত্রণাদায়ক পীড়া সহ্য করতে পারত, কিন্তু এখন আর সহ্য করতে পারছে না। চোখের সামনে যদি প্রতিনিয়ত ভালোবাসার মানুষটা থাকে,
আর সেই ভালোবাসার মানুষটাকে যদি কাছে না পায়, সেই যন্ত্রণাটা সত্যিই পীড়নাদায়ক। রাফি অফিসে নিজের কেবিনে বসে আছে আর এক এক করে ইন্টারভিউ নিচ্ছে। এমন সময় একজন কেবিনে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। রাফি আগের জনের অ্যাপ্লিকেশন ফর্মগুলো আরেকবার চেক করতে করতে বলে, বসুন আর আপনার পেপারগুলো দেন। রাফি মাথাটা তুলে উপরের দিকে তাকিয়ে যাকে দেখে তাতে কিছুটা অবাক হয়ে বলে, তুমি তুমি এখানে? রাফির সামনে বসে থাকা ছেলেটা বলতে শুরু করে। রাফি ভাইয়া, তুমি এখানে? তুমি জানো তোমাকে আমার কত কিছু বলার আছে। রাফি ভুরু কুঁচকে বলে, কত কিছু বলার আছে মানে? কি বলার আছে তোমার সুমন? নন্দিতার বিষয়ে। নন্দিতার বিষয় মানে? ওর বিষয়ে কি বলার আছে তোমার? অনেক কিছু বলার আছে, আর তার আগে এটা বলো, নন্দিতা কোথায় আছে সেটা কি তুমি জানো? রাফি তাচ্ছিল্য হেসে বলে, আর কোথায়? সব সময় আমার চোখের সামনেই থাকে। যাকে মনে প্রাণে চাইতাম তাকে পেয়েও আমি আজ তাকে পাইনি। ছেড়ে তো দিয়েছিলাম আমি নন্দিতাকে, তাহলে ও কেন আবার আমার লাইফে ফিরে এলো? আর ওই ছেলেটা ওকে ছেড়ে দিল কেন? ও তো বলেছ আমাকে না ওই ছেলেটাকে ভালোবাসে, তাহলে ওরা আলাদা হলো কেন? সুমন হতভম্ব হয়ে বলে, মানে নন্দিতা তোমার চোখের সামনে থাকে মানে ঠিক বুঝলাম না। আর আমি এটাও বুঝতেছি না, নন্দিতা তোমার লাইফে আবার এসেছে মানে ও এখন কোথায় আছে? ওর সাথে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছি। রাফি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ওর সাথে আমার বিয়ে হয়েছে। হোয়াট? কিভাবে, মানে কিভাবে হলো এটা? তাহলে কি তোমাদের মাঝে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে? তোমাকে কি সবটা সত্যি বলে দিয়েছে নন্দিতা? রাফি অবাক হয়ে বলে, সত্যি? কোন সত্যির কথা বলছো তুমি সুমন? যে সত্যিটা জানলে হয়তো তোমার আর নন্দিতার মাঝে সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। যা বলার ক্লিয়ার করে বলো সুমন। তোমার জীবন থেকে চলে যেতে বাধ্য হয়েছে নন্দিতা। বাধ্য হয়েছে মানে? কার জন্য বাধ্য হয়েছে? দিয়াই বাধ্য করেছে এমনটা করতে, কিন্তু নন্দিতাও হাত পা সব দিক থেকে বাধা ছিল, তাই ও বাধ্য হয়ে দিয়ার সব শর্ত মেনে নিয়েছে। রাফি কপালে দুশ্চিন্তার বলিরেখা রেখেই বলে, দিয়া বাধ্য করেছে মানে? দিয়া কি এমন করেছে যে ও ওর ভালোবাসাকে এভাবে বলি দিতে বাধ্য হলো? সব বলবো ভাইয়া। আমি আজকে তোমাকে এই কথাগুলো আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমাকে আর নন্দিতার ভয়ে বলতে পারিনি। কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি সব বলবো তোমাকে। হয়তো এই সত্যিটা জানার পরে তোমাদের মাঝে দূরত্ব কমে যাবে সারা জীবনের জন্য। রাফি অধৈর্য গলায় বলে। এত কথা না বলে মেইন কথায় আসো সুমন। রাফি সুমনের কথা শোনার জন্য ইন্টারভিউটা আপাতত অন্য এক কেবিনে শিফট করার অর্ডার দেয়, আর ম্যানেজার সেই ইন্টারভিউটা নিচ্ছেন। সুমন বলা শুরু করে, ওই দিন আমি হসপিটালে যাই আমার কিছু টেস্ট করার জন্য, আর টেস্ট করে যখনই হসপিটাল থেকে বের হতে নিব তখনই দেখি নন্দিতা ওর বাবাকে নিয়ে হসপিটালে এসেছে। নন্দিতা কান্না করার চেহারাটা আমার চোখের সামনে এখনও ভাসে। আমি আবারও ফিরে যাই হসপিটালে জানার জন্য কি হয়েছে, আর তখন নন্দিতা আমাকে দেখে আমার কাছে এসে বলে, অতীত। দেখো না সুমন, বাবার কি হয়ে গেল? একটু আগে তো ভালো ছিল, হঠাৎ করে। কথাটা বলতে বলতেই ডুকরে কেঁদে ওঠে নন্দিতা। সুমন নরম গলায় বলে, তুমি চিন্তা করো না, আঙ্কেল ঠিক হয়ে যাবেন। ডক্টর কি বলেছেন? চেক করছে বাবাকে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আন্টিকে কে সামলাবে বলো? তোমাকে শক্ত হতে হবে তো। গতকালকে বাবা কতটা স্ট্রং ছিল, গ্রাম থেকে আমার জন্য কত কিছু নিয়ে এসেছে একা হাতে করে, আর এখন আমার বাবা স্ট্রং বাবাটা বেডে শুয়ে যন্ত্রণা ভোগ করছে। এখানে আসাটাই বাবার জন্য একদম উচিত হয়নি। বাবা যদি আজ এখানে না আসতো, আমার সাথে দেখা না করতো, তাহলে হয়তো এমন কিছুই হতো না। সব দোষ আমার জন্যই বাবার আজ এই অবস্থা। তুমি শুধু শুধু কেন নিজেকে দোষারোপ করছো নন্দিতা? আর দেখো আঙ্কেল যদি গ্রামে থাকাকালীন এই দুর্ঘটনা হতো তাহলে গ্রামে থেকে হসপিটালে আসতে অনেকটা সময় লেগে যেত। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এখন আল্লাহর উপর ভরসা রাখো। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে আসেন কেবিন থেকে। ডাক্তারকে দেখে নন্দিতা ডাক্তারের কাছে গিয়ে বলে, বাবা কেমন আছেন স্যার? ওনার খারাপ কিছু হয়নি তো? আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাই যত সম্ভব তাড়াতাড়ি সার্জারি করতে হবে। আর এই সার্জারি করার জন্য প্রায় 1 লাখ থেকে 2.5 লাখ টাকা তো লাগবেই মাস্ট। নন্দিতা কাঁপা কাঁপা গলায় বলে, কি বলছেন, এত টাকা? প্লিজ তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, পেশেন্টের অবস্থা ভালো না। কথাটা বলেই ডাক্তার চলে যান। নন্দিতা কি করবে কিছু বুঝতে পারছে না। পা দুটি ভেঙে আছে। ধপ করে করিডোরে রাখা বেঞ্চে বসে পড়ে। এত তাড়াতাড়ি এতগুলো টাকা কোথা থেকে করবে?
অন্যদিকে নন্দিতা মায়ের জমেলা বেগমের অবস্থাও খারাপ হচ্ছে স্বামীর এমন অবস্থা দেখে। তাই ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে যেন বেশি টেনশন না করতে পারে। সুমন নন্দিতার পাশে দাঁড়িয়ে বলে, কি করব এখন? রাফি ভাইয়াকে কল দাও, একমাত্র ভাইয়া যদি পারে এই বিপদ থেকে উদ্ধার করতে। রাফিকে অনেকবার কল দেওয়ার হয়েছে কিন্তু ফোন বন্ধ। নন্দিতা চিন্তিত হয়ে বলে, কি করব এখন আমি? এতগুলো টাকা কোথায় পাবো আমি? হঠাৎ করেই একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। টাকা লাগবে তোমার নন্দিতা? নন্দিতা কথাটা শুনে মানুষটার দিকে তাকিয়ে দেখে দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হেসে। দিয়া পুনরায় বলে, কি নন্দিতা, বাবাকে সুস্থ করাতে চাও? নন্দিতা বসা থেকে উঠে বলে, তুমি? আমি সবটা শুনেছি আমি দাঁড়িয়ে থেকে। তোমার এখন টাকার প্রয়োজন তোমার বাবাকে সুস্থ করে তুলতে, তাই তো? তুমি যদি চাও সেই টাকাটা আমি তোমাকে দিতে পারি। নন্দিতা দিয়ার দিকে সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে বলে। তুমি কেন টাকা দিবে আমায়? দিয়া দু কদম এগিয়ে এসে দুহাত ভাঁজ করে বলে, তুমি নিশ্চয় জানো নিজের স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। এখন আমি যেহেতু তোমাকে এতগুলো টাকা দিতে চাইছি, তার মানে এর পিছনে নিশ্চয় একটা স্বার্থ লুকিয়ে আছে আমার। আমার সুস্থ করার পেছনে তোমার কি স্বার্থ আছে? দিয়া বাঁকা হেসে বলে, রাফি, ও আমার স্বার্থ। নন্দিতা ভুরু কুঁচকে বলে, মানে? তোমার বাবার সব ট্রিটমেন্টের টাকা আমি দিব, বিনিময়ে রাফিকে ছেড়ে দিতে হবে তোমায়। নন্দিতা দিয়ার এমন কথা শুনে শক্ত গলায় বলে, কি বলছো কি তুমি এসব? ওকে আমি কোনোদিনই হারাতে পারবো না। ওকে ফাইন, তাহলে বাবা আর মাকে হারাতে প্রস্তুত হয়ে থাকো। ভেবে দেখো নন্দিতা, তোমার বাবা মারা গেলে তোমার মায়ের কি হবে? উনি তিলে তিলে শেষ হয়ে যাবেন। তখন তুমি তোমার মায়ের কষ্টটা সহ্য করতে পারবে তো? মেয়ে হয়ে হয়তো পারবে না কষ্টটা সহ্য করতে, তাই না? নন্দিতা মাথা ঘুরে পড়ে যেতে নিলে সাথে সাথে দেয়াল ধরে ফেলে। দিয়ার প্রত্যেকটা কথা চোখের সামনে বাস্তব চিত্র হয়ে ভেসে উঠছে। সত্যিই তো, বাবার যদি কিছু হয়ে যায় মায়ের কি হবে? মাকে কি করে নন্দিতা সান্ত্বনা দিবে, যেখানে নন্দিতাই নিজেকে শক্ত রাখতে পারছে না? জন্মদাতা বাবা মায়ের কথা চিন্তা করে না হয় নিজের কয়েক মাসের ভালোবাসাকে বলিদান দিল, নিজেই না হয় একা কষ্ট ভোগ করলো। তবুও তো চোখের সামনে বাবা মাকে কষ্ট পেতে দেখতে হবে না। কিন্তু রাফির কি হবে? হয়তো কয়েকদিন কষ্ট ভোগ করবে, তারপর সময়ের সাথে নন্দিতাকে নিজের স্মৃতি থেকে মুছে ফেলে দেবে। নন্দিতা দু চোখের নোনা জল মুছে বলে, আমি রাজি তোমার সব শর্তে, কিন্তু তার বিনিময়ে আমার বাবার সার্জারি করার সকল ব্যবস্থা করে দিবে তুমি। কিন্তু এই টাকাটা আমি ধার হিসেবে নিলাম, সময় হলে সবটা ফিরিয়ে দেব আমি। দিয়া মুচকি হেসে বলে, কাউকে দান করে দেওয়া জিনিস আমি ফিরিয়ে নিই না। নন্দিতা বড্ড অপমানিত বোধ করল, কিন্তু নন্দিতাও দিয়ার এই কথার প্রেক্ষিতে বলে, আমি আমার ভালোবাসাকে দান করলাম তোমায়। জানি না সেই ভালোবাসা আদৌ তোমায় মেনে নিবে কিনা, কিন্তু আমি চাইবো আমার সব স্মৃতি তুমি যেন তার মস্তিষ্ক থেকে মুছে দিতে পারো। দিয়া বিরক্ত হয়ে বলে, এটা তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি বরং তোমার বাবা মায়ের চিন্তা করো। সুমন বলে, নন্দিতা, তুমি যা করতে যাচ্ছ ভেবে করছো তো? নন্দিতা ঢোক গেলে বলে, মা বাবার জন্য এইটুকু করতে হবে আমায়। এরপর নন্দিতা আর কিছু না ভেবে দিয়ার সব শর্তে রাজি হয়ে যায়, শুধু বাবা মায়ের জন্য। আর তার বিনিময়ে রাফিকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে হয়। রাফির মন থেকে নিজেকে সারা জীবনের জন্য মুছে দেওয়ার জন্য নন্দিতা খুব বাজে একটা নাটক করে বসে, যেই নাটকে নন্দিতা সফলও হয়। 1 মাস পরেই মজনু আহমেদ পুরোপুরিভাবে সুস্থ হতেই গ্রামে চলে যায় নন্দিতা, একেবারেই জন্য। এর পরের বছর নন্দিতা ভার্সিটির ভর্তি বাতিল করে গ্রামের কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে নেয়। নন্দিতা কড়া রোদের মাঝে ছাদে রাখা দোলনায় বসে আছে, নজর তার দূর আকাশের দিকে। নন্দিতার এখনও মনে পড়ে সেই ভয়ঙ্কর দিনটার কথা, যেই দিনটাতে রাফি তার জীবন থেকে সরিয়ে দিয়েছিল। মাঝে মাঝে নন্দিতার মনে হয় এমন একটা দিন না আসলেও পারতো তার জীবনে। এই দিনটা এসে তার জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। নন্দিতা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নেয়। ভেসে ওঠে সেই বিভীষিকাময় ঘটনা। রাফি ভাইয়াকে এখানে আসতে বললি কেন হঠাৎ? সুহার কথা শুনে নন্দিতা নিচু গলায় বলে, দরকার আছে। তাহলে আমি চলে যাই। না, তুই থাক।
নন্দিতার মলিন মুখখানার দিকে নজর ফেলে বলে, কি হয়েছে নন্দিতা? তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি আমার। তাহলে এমন দেখাচ্ছে কেন তোকে? কিছু তো একটা হয়েছে। নন্দিতা কপথ রাগ দেখিয়ে বলে। বললাম তো কিছু হয়নি, তারপরে এক কথা বারবার কেন জিজ্ঞেস করছিস? নন্দিতার এভাবে রেগে যাওয়াতে বড্ড অবাক হয় সুহা। কিছু তো একটা হয়েছে নন্দিতার, এটা বুঝতে পারছে সুহা, কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারছে না। সুহা আর কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই রাফি আসে বাইককে করে। বাইকটা পাশে স্ট্যান্ড করে নন্দিতার কাছে এসে হাসি হাসি মুখ করে বলে, কি ব্যাপার ম্যাডাম, এত জরুরি তলব? আর এই 2 দিন কি এমন রাজকার্য করছিলেন যে আমাকে একটু টাইম পর্যন্ত দিতে পারেননি? নন্দিতা কোনো কথা না বলে অসহায় মুখ করে রাফির দিকে এক নজর তাকিয়ে আছে। মন চাইছে রাফির বুকে মাথা রেখে একটু শান্তিতে কান্না করতে, কিন্তু নন্দিতা এটা হয়তো চাইলেও পারবে না, তাই ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে নেয়। রাফি নন্দিতার এমন চাহনি দেখে কোমল গলায় বলে, কি হয়েছে নন্দিতা? তোমার কেমন লাগছে কেন? কত রাত ঘুমাওনি তুমি? চোখে মুখের এই অবস্থা কেন? রাফি নন্দিতাকে হাত বাড়িয়ে ছুতে যাবে, সাথে সাথেই নন্দিতা 2 কদম পিছিয়ে যায়। রাফি নন্দিতার এমন করা দেখে বড্ড অবাক হয়, সাথে সুহাব কিছু অবাক হয়। কিন্তু পরক্ষণে রাফি বুঝতে পারলো পাবলিক প্লেস, তাই হয়তো নন্দিতা পিছিয়ে গেছে। কিন্তু রাফির ভাবনা ভুল প্রমাণিত করে নন্দিতা বলে, আপনার সাথে আমি আর সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না রাফি। নন্দিতার বলা কথা যেন রাফির কানে ঢুকলো না, মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। এমনটা তার নন্দিতা কোনো দিন বলতে পারে না। রাফি হেসে মাথা দুলিয়ে বলে, মজা করছো আমার সাথে তুমি, তাই না নন্দিতা? আর তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি তো আমায় তুমি বলে ডাকো। নন্দিতা গলার স্বর কঠিন করে বলে। আমি কোনো মজা করছি না আপনার সাথে, যা বলছি সত্যি বলছি। সুহা নন্দিতার বাহু ধরে বলে। তোর মাথা ঠিক আছে নন্দিতা? কি চাতা বলছিস? নন্দিতা সুহার হাতটা নিজের বাহু থেকে সরাতে সরাতে বলে, আমার মাথা একদম ঠিক আছে, আর আমি যা বলছি সবটা সব জ্ঞানে বলছি আমি। রাফি শক্ত গলায় বলে। তাহলে এতদিন যা ছিল সবটাই কি অভিনয় ছিল তোমার? নন্দিতা ঢোক গিলে বলে, ঠিক তাই, সবটাই আমার অভিনয় ছিল। স্রেফ অভিনয় ছিল, আর কিছু ছিল না তোমার? না, আর কিছুই ছিল না। রাফি মাথা ঘুরিয়ে চারপাশটা নজর বুলিয়ে নিজেকে শান্ত রেখে বলে, ঠিক আছে মানলাম তুমি অভিনয় করেছো আমার সাথে, কিন্তু কেন করলে এমনটা আমার সাথে? আমার মন নিয়ে খেলা করে তুমি কি পেলে? হ্যাঁ, আনসার মে। শেষের কথাটা জোরে বলে ওঠে রাফি। নন্দিতা চোখ বন্ধ করে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, এটা একটা বাজি ছিল জাস্ট। রাফি হতভম্ব হয়ে বলে, বাজি? আমার সাথে তুমি বাজি ধরে সম্পর্ক তৈরি করেছো? নন্দিতা নিচু গলায় বলে। হুম। রাফি এবার রেগে বলে, আমার দিকে ফিরে আমার চোখের দিকে তাকিয়ে বলো, যেটা বাজি ছিল আর কার সাথে তুমি বাজি ধরেছো? নন্দিতার সাথে সাথে রাফির দিকে ফিরে চোখে চোখ রেখে বলে, এটা একটা বাজি ছিল, আর আমি সেই বাজিতে জিতেছি। তাই আমার মনে হয় আপনার সাথে আর কোনো সম্পর্ক আমার না রাখাই ভালো। রাফি 2 কদম পিছিয়ে যায়, পা দুটো ভেঙে আছে রাফি। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে রাফি নন্দিতার দিকে। নন্দিতা রাফির দিকে থেকে নজর সরিয়ে বলে, এবার বিশ্বাস হয়েছে তো আমার কথা? এবার আসি তাহলে, আমি অনেক কাজ আছে আমার। নন্দিতা চলে যেতে নিলে রাফি নন্দিতার হাত চেপে ধরে গম্ভীর গলায় বলে, এত সহজে তোমাকে ছেড়ে দিব ভাবলে কি করে? হাতটা ছাড়ুন প্লিজ। কার সাথে তুমি বাজি ধরেছো নামটা বলো। কথাটা বলে আরো শক্ত করে ধরল নন্দিতার হাত। নন্দিতা কোনো কথা বলছে না, ঠোঁটে ঠোঁট চেপে রাফি দেওয়া ব্যথাটা গ্রহণ করছে। নন্দিতাকে চুপ থাকতে দেখে রাফি কণ্ঠে ক্রোধ এনে বলে, আনসার মি। নন্দিতা কিঞ্চিত কেঁপে ওঠে, কিন্তু তারপরেও নিজেকে শক্ত করে বলে। হাতটা ছাড়ুন, না হলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব। নন্দিতার কথা শুনে সাথে সাথে হাত ছেড়ে দেয় রাফি। রাফির সত্যি কিছু বলার শক্তি পাচ্ছে না। নন্দিতা তাকে এভাবে ঠকাবে কোনো দিন স্বপ্নেও ভাবতে পারেনি সে। নন্দিতা বলে, ভুলে যান আমাকে, আর যা কিছু হয়েছে আমাদের সেটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যান আপনি। রাফি অধৈর্য গলায় বলে, ঠিক আছে, এতদিন যা কিছু হয়েছে সেটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। চলো আমরা আবার নতুন করে নেওয়ার সবটা শুরু করি। প্লিজ নন্দিতা, আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নন্দিতা চোখ দুটো বন্ধ করে বলে, সরি, বাট আমার পক্ষে সম্ভব না। রাফি পাগলের মতো বলে, কেন সম্ভব নয়? তুমি চাইলে সব কিছু সম্ভব। আমি ভুলে যাব যে তুমি বাজি ধরে আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে। নন্দিতা এবার কি বলবে বুঝতে পারছে না, কিন্তু যে করেই হোক রাফির মন থেকে তার নামটা মুছে দিতে হবে। নন্দিতা অন্যদিকে ফিরে বলে,
আমার সাথে অন্য একজনের সম্পর্ক আছে আর আমি খুব ভালোবাসি তাকে, তাই অন্য কোনো পুরুষকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। রাফি একের পর এক শক খাচ্ছে নন্দিতার কাছ থেকে। রাফি দুর্বল গলায় বলে, কে সে? নাম কি তার? নন্দিতার নাম কি বলবে বুঝতে পারছে না। তখনই নজরে পড়ে এক পোস্টারে সোহান লেখা, আর সাথে সাথেই বলে, সোহান, সোহান নাম তার। সোহা অবাক চোখে তাকিয়ে আছে নন্দিতার দিকে। বিশ্বাসই হচ্ছে না এটা যে নন্দিতা। নন্দিতা যে এত বড় মাপের খেলোয়াড় এটা আজকে বুঝতে পারলো নন্দিতার কার্যকলাপ দেখে। রাফি ধরা গলায় বলে, তুমি কি একবারের জন্য আমাকে ভালোবাসো নি নন্দিতা? না, বাসিনি। আমায় কেন ভালোবাসলে না নন্দিতা? কি ভুল ছিল আমার? এতটা পীড়া দিও না আমাকে, আমি যে সইতে পারবো না। খুব যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। ভুলে যান আমাকে, এতে আমাদের দুজনেরই মঙ্গল। কথাটা বলেই নন্দিতা দৌড়ে চলে যায়। রাফি নন্দিতার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অজান্তে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। ভাবি, তোমাকে মা ডাকছে। রাফার কণ্ঠ কানে ভেসে আসতেই চোখ মেলে বর্তমানে ফিরে এসে রাফার দিকে তাকিয়ে নন্দিতা বলে, হুম। তোমাকে মা ডাকছে। নন্দিতা ঢোক গিলে বলে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। নন্দিতা আর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে যায়। অতীতের সব কথা শুনে নিজেকে এখন দোষারোপ করছে রাফি। যদি ওর ফোন ওই দিন বন্ধ না থাকতো তাহলে হয়তো এমন একটা দিন দেখতে হতো না। রাফি অসহায়ভাবে চেয়ারে বসে আছে। সুমন বলে, ভাইয়া, নন্দিতা ওই দিন ভেঙে পড়েছিল। ওর বাবা মার চিন্তা করেই এমনটা করেছে। হয়তো এর জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু নন্দিতা এর থেকেও দ্বিগুণ কষ্ট পেয়েছে। প্লিজ ভাইয়া, ওকে আর কষ্ট পেতে দিও না। তোমার কাছে এটুকু চাও আমার। রাফি নরম গলায় বলে, তাহলে ওই সোহান নামের ছেলেটা কে ছিল? সোহান নামক মানুষটা সম্পূর্ণ মিথ্যা ছিল। নন্দিতার জীবনে তুমি ছাড়া অন্য কোনো পুরুষ ছিল না। তোমার থেকে দূরে যাওয়ার জন্য জাস্ট ওই নামটা আর বাজি ধরার কথাটা ব্যবহার করেছে, এর বেশি কিছু না। রাফি নিচু গলায় বলে, ও আচ্ছা ভাইয়া, ওই দিয়া কি করেছে এরপর? মানে নন্দিতা চলে যাওয়ার পর ও নিশ্চয়ই কিছু তো একটা করেছে। নন্দিতা চলে যাওয়ার পরে আমার জীবনে কোনো মেয়ে আসেনি সুমন। আর দিয়া মেয়েটা ভাবলো কি করে নন্দিতা চলে গেলেই ওকে আমি আমার জীবনে ঠাঁই দিব? ওর সাবজেক্ট আমি অনেক আগেই ক্লোজ করে দিয়েছি। এখনও কোথায় আছে আমি সেটাও জানি না। যদি কোনো দিন জানি ও কোথায় আছে তাহলে এর মাসুল ওকে দিতে হবে। আমার জীবনের 5টা বছর নষ্ট করে দিয়েছে, এর শাস্তি তোকে পেতেই হবে। সুমন কিছু বলতে যাবে, সাথে সাথে রাফি বলে, তুমি এখন যাও সুমন, আমাকে একটু একা থাকতে দাও। আর তোমার চাকরি নিয়ে চিন্তা করতে হবে না, চাকরিটা তোমার হবে। সুমন আর কিছু না বলেই চলে যায়। রাফি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু শত চেষ্টা করেও পারছে না। রাগে দুঃখে রাফি টেবিলের ওপরে যা ছিল সব কিছু ছুঁড়ে ফেলে দেয় আর জোরে চিৎকার করে ওঠে। সাউন্ড প্রুফ থাকার কারণে অফিসের কেউ কিছু শুনতে পায়নি। রাফি দু হাত দিয়ে মাথার চুল আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নেয়। নিজেকে স্বাভাবিক করে কেবিন থেকে বের হয়। যাওয়ার আগে ম্যানেজারকে বলে যায় কেবিনটা ঠিক করে রাখার জন্য। রাফির ইচ্ছে করছে ছুটে নন্দিতার কাছে গিয়ে নন্দিতাকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু আপাতত রাফি তা করতে পারবে না, কারণ রাফির অনেকগুলো ইম্পর্টেন্ট মিটিং আছে যেগুলোতে রাফির নিজেকেই থাকতে হবে, না হলে কোম্পানির বড়সড় লস হয়ে যেতে পারে। তারপরও রাফি অনেক তাড়াতাড়ি মিটিংগুলো শেষ করে 9:30টার ভেতরে বাড়িতে আসে। তা দেখে বাড়ির লোক কিছুটা অবাক হয়, কারণ রাফি অফিস থেকে 11টা বাজার আগে আসে না। রাফি বাড়িতে এসেই বলে, মা, নন্দিতা কোথায়? হেনা বেগম অবাক হওয়ার ভান ধরে বলেন, কিরে, আজকে তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? রাফি অধৈর্য হয়ে বলে, নন্দিতা কোথায় এটা আগে বলো। কোথায় আবার, ঘরেই আছে। আসলে ওর নাকি মাথাটা ব্যথা করছে তাই। রাফি মায়ের কথা পুরোটা না শুনেই ঘরের দিকে দৌড় দিল। রাফিকে এভাবে চলে যেতে দেখে হেনা বেগম বলেন, আরে কথাটা শুন, ছেলের আমার হলোটা কি আবার হঠাৎ করে? রাফি রুমে ঢুকে দেখে নন্দিতা ফ্লোরে বিছানা করে শুয়ে আছে। একদিন নন্দিতা ফ্লোরে আর রাফি বেডে থেকেই আসছে। রাফি নন্দিতাকে দু একবার ডাকে, কিন্তু নন্দিতা সাড়া দেয়নি বলে আর ডাকে না। রাফি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। নন্দিতা এখনও জেগেই আছে, কিন্তু ইচ্ছে করে রাফির ডাকে সাড়া দেয়নি। মূলত নন্দিতার কথা বলতে একদম ভালো লাগছে না, শরীর খুব দুর্বল লাগছে। আর একসময় নন্দিতা ঘুমিয়েও পড়ে। রাফি ফ্রেশ হয়ে নিজেই কফি নিয়ে আসে নিচ থেকে। রাফি ডিনার করেই এসেছে মিটিং করার সময়। রাফি নিজেকে স্থির রাখতে পারছে না কোনো মতে। নন্দিতার কাছে যাওয়ার জন্য ছটপট করছে, তাই নিজেকে স্থির রাখার জন্য কিছু ফাইল নিয়ে বসে কাজের মাঝে নিজেকে ব্যস্ত রাখতে।
রাফি একসময় কাজ করতে করতে সোফায় মাথাটা হেলান দিয়েই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কারো আর্তনাদ শুনে রাফির ঘুম ভেঙে যায়। রাফি আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে বোঝার চেষ্টা করে কিসের শব্দ। রাফির নজর নন্দিতার দিকে যেতেই দেখে নন্দিতা শীতে কাঁপছে। রাফি তাড়াতাড়ি করে নন্দিতার কাছে এসে বলে,